ওয়েলকাম টু দি রটলস। আজকে আমি কথা বলতে এসেছি আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ফার্স্ট ফিচার ফিল্ম লাইভ ফ্রম ঢাকা নিয়ে, যে মুভিটা 2016 সালে রিলিজ পায় খেলনা ছবির প্রোডাকশন ব্যানারে। আমি একদিক দিয়ে আই এম গ্ল্যাড যে ফাইনালি আই কেম টু ওয়াচ দিস মুভি, অ্যান্ড আরেক দিয়ে আই হাইলি রিগ্রেট যে কেন মুভিটা আমি এতদিন দেখিনি। এই মুহূর্তে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ খুবই আলোচিত একটি নাম আমাদের ফিল্ম জগতে, এবং এই মুহূর্তে তার সেকেন্ড ছবি যেটা রেহানা মারিয়াম নূর কানজে আছে, আশা করি কোনো একটা ভালো পুরস্কার জিতে ছবিটা ব্যাক করবে। অল দ্য অ্যাটেনশন অ্যান্ড অল দ্য হাইপস আর গোয়িং অন অ্যাবাউট আব্দুল মোহাম্মদ সাদ এই মুহূর্তে হি ডিজার্ভড ইট অ্যাকচুয়ালি ওয়ে বিফোর দ্যান দিস, ওয়ে বিফোর দ্যান নাও। লাইভ ফ্রম ঢাকা নিয়ে আসলে অ্যাকচুয়ালি ওনাকে নিয়ে হাইপটা শুরু হওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট দ্যাট ইজ মাই অবজারভেশন আফটার ওয়াচিং দিস মুভি। লাইভ ফ্রম ঢাকা নিয়ে আমি শুধু একটা কথা বলতে চাই শুরুর দিকে, সেটা হচ্ছে যে a certain group of audience will be able to connect this movie at a whole different level. মানে যারা ঢাকা শহরে থেকেছে, নিজের মতো করে একা একা একটা স্ট্রাগল করেছে, অ্যাম্বিশন নিয়ে এসেছে এবং আলটিমেটলি অনেক প্রবলেমের ভেতর দিয়ে গেছে বা যাচ্ছে, আই এম টকিং অ্যাবাউট দ্যাম, আই এম টকিং অ্যাবাউট দ্যাট সার্টেন অডিয়েন্স। তারা এই ছবিটাকে অন্য লেভেলে কানেক্ট করতে পারবে এবং আমার মনে হয় এই ছবিটা সবারই দেখা উচিত, নট অনলি দ্যাম। তো যদি ছবি নিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রে শুরু করতে চাই হচ্ছে যে লাইভ ফ্রম ঢাকা বেসিক্যালি হচ্ছে ঢাকা শহরে একটা লোয়ার মিডল ক্লাস ডেসপারেট ইয়াং ম্যানকে নিয়ে, এবং এই ইয়াং ম্যানের ডেসপারেটনেস, রাগ, ক্ষোভ, কনফিউশন, স্ট্রাগল, অ্যাম্বিশন, মিথ্যা, মানে আরো কতগুলো লেয়ার থাকতে পারে একটা ক্যারেক্টারের মাঝে। হ্যাঁ, তো এই পসিবল অল দিস লেয়ারকে নিয়েই, এই ক্যারেক্টারটাকে নিয়েই গল্পটা এগিয়েছে। সাজ্জাদ নামের যে ক্যারেক্টারের কথা বলছি, সাজ্জাদ কিন্তু হ্যান্ডিক্যাপ্ট একটা ক্যারেক্টার, খুঁড়িয়ে হাঁটতে হয়, পায়ের সমস্যা, একটা কেন ইউজ করে হাঁটে, ওয়াকিং স্টিক, কিন্তু সেটাকে যেন সে থোড়াই কেয়ার করে। মানে সেই ব্যাপারটা আপনারা ক্যারেক্টারটাকে অবজার্ভ করলে বুঝতে পারবেন যে এই ব্যাপারটাকে টোটালি সাজ্জাদ পাত্তাই দিচ্ছে না, কারণ সাজ্জাদ হ্যাজ এ লট মোর থিংস টু ডিল উইথ। ওকে, তো সাজ্জাদের বলছিলাম যেটা, সাজ্জাদের ক্যারিয়ার লাইফ ইজ ফুল অফ প্রবলেমস ওয়ান আফটার অ্যানাদার। আমরা শুরুর দিকে দেখতে পাই সাজ্জাদের হচ্ছে যে দেশের স্টক মার্কেট ক্র্যাশ করার পর সাজ্জাদের শেয়ারগুলোর প্রাইস একদম ফল করে লসে চলে যায়। আলটিমেটলি হি কাইন্ড অফ এন্ডস আপ ডিসাইডিং যে সে শেয়ারগুলো বিক্রি করে দিবে। তার পাশাপাশি হচ্ছে যে আমরা দেখতে পাই কোথা থেকে সাজ্জাদের একটা লোন নেওয়া আছে, এবং সেই ঋণদাতারা সবসময় সাজ্জাদকে অ্যাকচুয়ালি মাস বাই মাস কন্টিনিউ ফলো আপ করে টাকাগুলো আদায় করে নিচ্ছে। তো এই লোন শার্কসের একটা প্রেশার, একটা স্ট্রাগল, তার মধ্যে দিয়ে সাজ্জাদের যেতে হচ্ছে প্রতি মাসে। তারপর হচ্ছে যে সাজ্জাদের, আমরা গার্লফ্রেন্ডের কথা যদি বলি, সাজ্জাদের গার্লফ্রেন্ডের ক্যারেক্টারটা প্লে করেছে, আমার নামটা হচ্ছে তাসনুভা তামান্না, ক্যারেক্টার নাম হচ্ছে রেহানা। সো কিভাবে সাজ্জাদ ইজ অলওয়েজ, মানে সাজ্জাদ তো নিজেই অনেক ইনসিকিউরিটিতে ভোগে, সাজ্জাদের ফিনান্সিয়াল বা অন্যান্য সবকিছু ব্যাপার স্যাপার নিয়ে। সেই ইনসিকিউরিটি থেকে কিভাবে সাজ্জাদ আলটিমেটলি সবসময় রেহানাকে সন্দেহ করে, রেহানার ফোনে কথা, রেহানার কারোর সাথে হেসে কথা বলা, কোনো ছেলের সাথে, সবকিছুকেই সাজ্জাদ সন্দেহের চোখে দেখে, হুইচ ইজ ভেরি, কি বলবো, খুবই চমৎকার একটা ম্যাচ, চমৎকার একটা ট্রেট ফর সাচ এ ক্যারেক্টার। তো এটাকেও তুলে আনা হয়েছে, যেটা খুবই চমৎকার কাজ ছিল ডিরেক্টর। দেন যদি আরো বলি আর কি প্রবলেম, আমি কিন্তু এখনো প্রবলেমের কথা বলছি। তারপর হচ্ছে যে অ্যাডিক্টেড ব্রাদার মাইকেল ক্যারেক্টারটা প্লে করেছে তানভীর আহমেদ চৌধুরী। সো মাইকেল অ্যাজ সাজ্জাদস ইয়াঙ্গার ব্রাদার, সে ড্রাগ অ্যাডিক্টেড, এবং সাজ্জাদের যে বাসা, সে বাসায় একটা রুম থাকে মাইকেলের জন্য। তো মাইকেলকে আমরা দেখতে পাই, মানে আমরা যেটা বুঝতে পারি ছবিতে, সেটা হচ্ছে মাইকেল হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে মাসখানেক থাকবে, আবার সে আবার চলে যাবে, নিজের মতো করে ঘুরবে ফিরবে, আবার সে আসবে, এসে যখন টাকা শেষ হয়ে যাবে, মানে টাকা শেষ হলে আসে আর কি, জাস্ট লাইক এনি আদার ড্রাগ অ্যাডিক্ট ক্যারেক্টার। সো মাইকেল এসে সাজ্জাদকে প্রেশার দিবে, ইমোশনালি ব্ল্যাকমেল করবে, থ্রেট করবে, করে টাকা পয়সা নিয়ে আবার নেশা করতে যাবে। সো দ্যাটস হাউ দিস গোজ অন। এটা হচ্ছে আরেকটা প্রবলেম সাজ্জাদের লাইফের। দেন হচ্ছে যে এগুলোর পাশাপাশি সাজ্জাদ আলটিমেটলি যেটা হয়, এতগুলো প্রবলেমের মাঝে আপনি যখন থাকবেন, আপনার যখন জীবন আপনি অতিবাহিত করবেন, তো আপনার কি হবে? আপনি অবশ্যই থেকে মুক্তি চাইবেন, রাইট? এত প্রবলেম, এত কিছু, এত তো ভালো লাগার কথা না, আমার ভালো লাগার কথা না।
সো আপনি মুক্তি চাইবেন। সো দ্যাটস হোয়াট হ্যাপেন টু সাজ্জাদ। সাজ্জাদ ওয়াজ লুকিং ফর অ্যান এসকেপ ফ্রম দিস লিভিং হেল। সাজ্জাদ সিদ্ধান্ত নেয় যে সে রাশিয়া যাবে। সে একটা তার পরিচিত একজন এজেন্টের মাধ্যমে সে একটা ভিসা এজেন্সি বা টুরিস্ট এজেন্সির মাধ্যমে সে রাশিয়া যাওয়ার জন্য প্রসেসিং শুরু করে। তারা তাকে বলে 3 লাখ টাকা লাগবে। 3 লাখ টাকা সাজ্জাদ শেয়ার বিক্রি করে পায়, সেই টাকাটা সে ওখানে ইউজ করে। সে রাশিয়া যাবে, সেটার জন্য সে রেইনকোট, বড় ওভারকোট কিনে ফেলে। ওটা পরে সে চিন্তা করে, সে অনেক কল্পনা, অনেক কিছু সে স্বপ্ন দেখা শুরু করে, রাশিয়ার বরফ থেকে শুরু করে অনেক কিছু, এগুলো ইন্টারেস্টিং কিছু ভিজুয়াল আছে ওখানে। তো কিন্তু যেটা হয় ইভেনচুয়ালি, এবং আলটিমেটলি সাজ্জাদ হয়তো ভেতরে ভেতরে ভাবতে থাকে যে সে রাশিয়া যাবে, আলটিমেটলি তার মুক্তি হয়ে গেছে, কারণ এজেন্সিগুলো যেভাবে বলে যে ভিসা হয়ে যাবে বা ভিসা হবে, টেনশন করার কিছু নেই, এই কথা বলে টাকাগুলো নেয়। তাকে বলা হয় 3 লাখ টাকা থেকে কিছু টাকা কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে ইন কেস ভিসা রিজেক্ট হয়। এর মাঝখানে সাজ্জাদের গার্লফ্রেন্ড রেহানা বিকামস প্রেগন্যান্ট। সাজ্জাদ যে ধরনের ক্যারেক্টার, আপনার কখনো আশা করার কারণ নেই যে সাজ্জাদ চাইবে যে এই শিশু আলোর মুখ দেখুক। সাজ্জাদ চাইবে না। সে অলরেডি অনেক প্রশ্ন নিজেকে নিয়েই প্রবলেমে থাকে। আরেকটা মানুষ, মানে এই ব্যাপারটা আমার ভেঙে বলার কিছু নেই, আপনাদের সবারই বোঝার কথা। রেহানা নিজেও রিয়েলাইজ করতে পারে সাজ্জাদ ইজ নট দ্য রাইট গাই টু কাইন্ড অফ রেজ দিস চিলড্রেন। রেহানা নিজেই সাজ্জাদকে বলে যে আমি অ্যাবর্শন করাবো, আমার টাকা লাগবে, টাকা দাও। সাজ্জাদ কাইন্ড অফ, মানে ওই জায়গাটা খুবই ইন্টারেস্টিং। সাজ্জাদ ভেতরে ভেতরে আমরা বুঝতে পারি সাজ্জাদ ঠিকই চায় অ্যাবর্শনটা হোক, কিন্তু জাস্ট রেহানাকে প্রবোধ দেওয়ার জন্য সে রেহানাকে বলে যে আর একটু ভেবে দেখো, বা এই টাইপের কথাবার্তা। তো ওইটাও খুব চমৎকারভাবে পোর্ট্রে করা হয়েছে। তো এরপর হচ্ছে কাইন্ড অফ এই যে এখানে একটা মেন্টাল প্রেশার, অনগোয়িং আদার প্রেশারস, এর মাঝখানে হচ্ছে যে কাইন্ড অফ কফিনে শেষ পেরে ঠুকার মতো একটা ব্যাপার হয়। সাজ্জাদের রাশিয়ার ভিসা রিজেক্ট হয় এবং এজেন্সি কিছু টাকার নাম করে 1 লাখ টাকাই ঠিকই রেখে দেয়, মাত্র 2 লাখ টাকা সাজ্জাদকে ফেরত দেয়। which was kind of another defeat for সাজ্জাদ। সাজ্জাদকে আমরা আরেকবার পরাজিত হতে দেখি তার জীবনে। তো সাজ্জাদ আরো ডেসপারেট হয়ে যায় মুক্তির জন্য, যে আমি এখান থেকে বের হতে চাই, আরো ডেসপারেট হয়ে যায়। তো সেই এজেন্সি থেকে তাকে ফলো করা আরেকটা স্ট্রেঞ্জ ক্যারেক্টার, তাকে বেসিক্যালি একটা ফ্রড ক্যারেক্টারই বলবো আমরা, এই ধরনের ক্যারেক্টারকে আমরা যেকে দেখে থাকি আমাদের সমাজে। ও তাকে সাজ্জাদকে অফার করে যে সে তাকে মালয়েশিয়া পাঠাবে, কখনো যেন মালয়েশিয়া যদি যেতে চায় সাজ্জাদ যেন তার সাথে যোগাযোগ করে, তাকে 2.5 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া পাঠাবে, এমন একটা ব্যাপার। তো এইভাবে আলটিমেটলি পুরো গল্প এগোতে থাকে, রাইট? এবং সবকিছুর মধ্যে আমরা এখানে একটা ব্যাপার আপনাদেরকে মানে খেয়াল করতে হবে যে আপনারা দেখে থাকবেন মুভিটা শুরু থেকে, সাজ্জাদের কিন্তু সর্বক্ষণিক সঙ্গী হচ্ছে তার গাড়ি। এই সাজ্জাদ তো একে তো হ্যান্ডিক্যাপ্ট, তার চলতে ফিরতে সমস্যা, সো গাড়িটা তার জন্য একটা হিউজ একটা রিলিফ। কিন্তু আমরা অডিয়েন্স হিসেবে কাইন্ড অফ একটা সবচেয়ে বড় ধাক্কাটা খাই যখন আমরা দেখতে পাই ঢাকা শহরে একটা চলমান একটা রায়ট বা প্রোটেস্টের মাঝখানে পড়ে সাজ্জাদের গাড়িটা কিভাবে প্রতিবাদকারীরা আগুনে পুড়িয়ে দেয়। তো এটা ছিল খুবই নাড়িয়ে দেওয়ার মতো একটা মুহূর্ত, কারণ সাজ্জাদের একমাত্র সঙ্গী, একমাত্র অবলম্বন এই গাড়িটা, যেটা মাধ্যমে সাজ্জাদ কিছুটা হলেও ছুটাছুটি করে নিজেকে সে আলটিমেটলি সে প্রবোধ দিতে পারতো, সে যেখানে সেখানে নিজের মতো করে একটু হলেও কনভিনিয়েন্টলি সে যাতায়াত করতে পারতো। সে অবলম্বনটা যখন হারিয়ে ফেলে, তো দ্যাট ওয়াজ এ পিওর শক ফর দ্য অডিয়েন্স, সাজ্জাদের জন্য তো অবশ্যই। তার পাশাপাশি সাজ্জাদের সাথে সবকিছু মানিয়ে নিতে না পেরে, কুলিয়ে উঠতে না পেরে, রেহানা ডিসিশন নেয় সাজ্জাদের সাথে রিলেশনশিপটা আর কন্টিনিউ করবে না। সো একটার পর একটা ধাক্কা আসতে থাকে সাজ্জাদের জীবনে। সাজ্জাদ খুব সংসারী কেউ না, কিন্তু রেহানাকে এভাবে হারিয়ে ফেলার ব্যাপারটা সে কল্পনা করেনি, যে কারণে ব্যাপারটা থেকে বেশ ভোগানো শুরু করে। রেহানার চলে যাওয়া, গাড়ি হারিয়ে ফেলা, সবকিছু মিলে সাজ্জাদের ডেসপারেটনেস একদম তুঙ্গে। এবং অ্যাজ অ্যান অডিয়েন্স ইউ উইল ফিল ফর হিম, আই ক্যান গ্যারান্টি ইউ। তো এইভাবে মূলত গল্পটা যায়। শেষের দিকে একটা টুইস্ট আছে, সেটা আমি এখন না বলি, সেটা আপনারা দেখতে পেলে বুঝতে পারবেন। বাট যদি গল্পের পাশাপাশি এবার একটু মেকিং এর কথা বলি, পুরো গল্পটা বেসিক্যালি আমরা 3টা মোড বা 3টা মেজর এনভায়রনমেন্টে দেখতে পাই। এক, যেটা বলছিলাম সাজ্জাদের গাড়ি থেকে অনেকগুলো দৃশ্য আমরা দেখতে পাই। সেই গাড়ি থেকে ঢাকা শহরটাকে ক্যাপচার করা হয়, ঢাকা শহরটাকে ক্যারেক্টারের মাধ্যমে, ক্যারেক্টাররা ঢাকা শহরকে কাইন্ড অফ কানেক্ট করে সেখানে স্টোরি টেলিংটা এগিয়ে যেতে থাকে, যেটা অডিয়েন্সকে হেল্প করে। ঢাকা শহর, এই আরবান সিটির যে স্ট্রাগল, অ্যাম্বিশন, সবকিছু এই গাড়ির ভেতর থেকে সাজ্জাদের মুখ থেকে ডেলিভার্ড হচ্ছে, সাজ্জাদের মাধ্যমে কাইন্ড অফ
পারফর্মড হচ্ছে এই ব্যাপারগুলো, তো যে কারণে এটা অডিয়েন্সকে অনেক হেল্প করবে কানেক্ট করার জন্য। নাম্বার 2 ইজ সাজ্জাদের যে সাজ্জাদের বাসাটা কাইন্ড অফ একটা মানে একটা ফ্যাক্টরি অফ স্যাডনেস, মানে ওই বাসার সিনগুলো আপনার এমনিতে মন খারাপ করে দিবে, আপনার ভিতরে একটা সেন্স অফ মেলানকলি কাজ করবে। সাজ্জাদের ভাই যখন এসে অ্যাডিক্ট অবস্থায় বেশ ভয়ানক কিছু অনভিপ্রেত কাজ করতো, সাজ্জাদকে থ্রেট করতো, তারপর সাজ্জাদ অসুস্থ হয়, সাজ্জাদের অসুস্থতার সময়গুলো সাজ্জাদ ক্ষণে সাজ্জাদ নিজের ভেতরকার যে রাগ ক্ষোভগুলো উগড়ে দিতে চাইতো, সাজ্জাদ অসুস্থ হয়ে টয়লেটে মুখ রেখে বমি করা, ফ্লাশ করা, সবকিছু মিলে হোল লট নেগেটিভ এলিমেন্টস। হ্যাঁ, অনেক কষ্ট, অনেক স্যাডনেস, অনেক ডিপ্রেশন, অনেক এক্সাশন, সবকিছু ওই মুড, ওই এনভায়রনমেন্টে আমরা দেখতে পাই। আর এর পাশাপাশি আরেকটা মুড হচ্ছে সাজ্জাদকে ট্র্যাক করে যে শটগুলো, সাজ্জাদ হাঁটছে, সাজ্জাদের বাসার গলি দিয়ে সাজ্জাদ এগোচ্ছে, সাজ্জাদ এদিক সেদিক তাকাচ্ছে, কারণ তার ভয় যে ঋণদাতার যে লোকজনগুলো আছে তাকে হয়তো খুঁজছে, তার থেকে হয়তো টাকার জন্য তার হয়তো পিছু নিয়েছে, একদিন ঠিকই দেখা যায় তারা এইভাবে এসে তাকে মারে, তাকে আঘাত করে। সাজ্জাদের ভয়, রেহানাকে খুঁজতে যাওয়া, সাজ্জাদের ভাইকে খুঁজতে যাওয়া, ভাই নিখোঁজ হওয়ার পর, সবকিছু মিলে এই ট্র্যাকিং শটগুলো থেকে আমরা সাজ্জাদের অস্থিরতা, সাজ্জাদের স্ট্রাগল, সাজ্জাদের এই চলমান যে অস্থিরতা, স্ট্রাগল এবং যে কি বলবো এক্সাশন, সবকিছু আলটিমেটলি আমরা খুব সহজে কানেক্ট করতে পারি এই শটগুলোর মাধ্যমে। তো এভাবে মূলত মেকিং এর একটা মেজর পার্ট আমরা দেখতে পাই, 3টা মেজর পার্ট। আর যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পুরো শট করা, এটা মানে হাইলি জাস্টিফাইড একটা ডিসিশন, হাইলি ইফেক্টিভ একটা ডিসিশন ছিল। কারণ ঢাকা শহরকে যে কথাগুলো আমি বারবার বলছি ঘুরে ফিরে, সাজ্জাদ ক্যারেক্টারটা যে স্ট্রাগল অ্যান্ড অ্যাম্বিশন, এই ব্যাপারগুলো এবং যত রকম নেগেটিভ এলিমেন্টস, নেগেটিভ হ্যাপেনিংস ইন সাজ্জাদস লাইফ, এই সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই খুব চমৎকারভাবে ক্যাপচার করেছে এবং আপনাকে স্যাডনেসগুলো কানেক্ট করতে আরো অনেক বেশি হেল্প করবে। এই লিভিং হেল, যেটা আসলে কালারফুল হলে, যেটা কালারে থাকলে বেশ কিছু ল্যাকিং থাকতো, হতে পারে এভাবে যে মুভি হয়নি তা না, বাট দিস ওয়াজ মোর দ্যান ইফেক্টিভ, আই মাস্ট সে। এবং আপনারা অডিয়েন্স হিসেবেও একই মতামত পোষণ করুন বলে আমার দৃঢ় বিশ্বাস। ফাইনালি যদি অভিনয়ের কথা বলি, মোস্তফা মনোয়ার ডিড আ ব্রিলিয়ান্ট জব। আমি কিছুদিন আগে লেডিস এন্ড জেন্টলম্যানের রিভিউতে বলেছি যে ওনার প্রথম 6টা এপিসোডের অভিনয় আমার কাছে বেশ ফ্ল্যাট লেগেছে এবং বেশ মুডের সাথে স্যুট করেনি, এটা আমি অনেস্টলি বলেছি। বাট শেষের 2টো এপিসোডের পারফরমেন্স আবার অনেক ভালো লেগেছে। বাট হিয়ার দিস গাই ডিড অ্যান অ্যামেজিং মেমোরেবল জব, হ্যাটস অফ টু মোস্তফা মনোয়ার। এবং আমি চাইবো আপনি ভবিষ্যতে আরো চমৎকার ক্যারেক্টার নিয়ে আমাদের সামনে হাজির হবেন। এবং যে আমি রেহানার ক্যারেক্টারের কথা বললাম, তাসনুভা তামান্না ডিড এ গ্রেট জব, তানভীর আহমেদ চৌধুরী অ্যাজ মাইকেল ডিড এ গ্রেট জব, মানে কনভিন্সিং, পিওর, টোটালি অ্যাবসলিউটলি কনভিন্সিং। আপনারা কনভিন্সড হবেনই, অ্যাডিক্টের ক্যারেক্টারটা এবং গার্লফ্রেন্ডের ক্যারেক্টারটা খুবই চমৎকার ছিল। আব্দুল মোহাম্মদ সাদ অ্যাজ এ ডিরেক্টর অ্যান্ড এডিটর, হি ডিড আ গ্রেট জব। এবং যেটা আমি বলছিলাম শুরুর দিকে, হি ডিজার্ভ আ লট মোর দ্যান হোয়াট ইজ গোয়িং অন নাও। এবং আমি আশা করব লাইভ ফ্রম ঢাকা, আমার যতদূর মনে পড়ে সিনেপ্লেক্সে 1 সপ্তাহের জন্য মনে হয় মাত্র চলেছিল, বিকজ অফ আদার ডিমান্ডস ফ্রম আদার মেইন স্ট্রিম মুভিজ অ্যান্ড এভরিথিং। আমি আশা করব লাইভ ফ্রম ঢাকার মতো মুভি আমাদের দেশের মানুষরা আরো বেশি অ্যাপ্রিসিয়েট করতে শিখবে। এবং আই এম রিয়েলি সরি যে এই মুভিটা আমি আগে কেন দেখিনি এবং সিনেপ্লেক্সে গিয়ে কেন দেখিনি, সেটার জন্য আই হাইলি রিগ্রেট, বাট আই won't be doing the same mistake again. That is my word. So finally, good luck to the Rehana Mariam team once again. Hope they come back with some a great news for the whole country. What they have done already, that is already a matter of great pride for us. Still, আরো ভালো কিছু হোক। এবং Mr. Saad, I thank you earnestly. I thank you for this movie. এবং আমার বিশ্বাস রেহানা মরিয়ম নূরও আমার অনেক ভালো লাগবে এবং আমি আপনার কাজ ভবিষ্যতে আরো নিয়মিত ফলো করব। এবং থ্যাংক ইউ, দ্য বিগেস্ট রিজন ইজ দ্যাট ফর বিং অ্যান ইন্সপিরেশন। মুভির যে ব্যাপারটা, মুভি দেখা এবং আলটিমেটলি অনেক সময় পার করা, একটা স্বপ্ন দেখা, টুকটাক কিছু করতে চাই, সবকিছু মিলে ইউ আর অ্যান ইন্সপিরেশন নাও। সো that is another achievement from your endeavor. So সবকিছু মিলে সবাই ভালো থাকবেন, মুভিটা দেখবেন। I seriously am requesting you to watch the movie. You will love it. Thank you.